নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12 যে খবরের দিকে নজর রাখবো। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে গাঁজা সহ গ্রেফতার 4 জন। উড়িষ্যা থেকে বাসে কলকাতায় আসার পথে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার করে লালবাজারে গোয়েন্দা বিভাগ। 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করা হয়। উড়িষ্যা থেকে তারা কলকাতায় আসছিল এবং সেই পথে তাদেরকে গ্রেফতার করে লালবাজারে গোয়েন্দা বিভাগ, এমনটাই জানা যাচ্ছে। গ্রেফতার করে লালবাজারে গোয়েন্দা বিভাগ 4 জনকে। স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরির প্রতিবাদ করেন অফিসের কর্মীরা। বাঁকুড়া স্কুলডাঙ্গার জেলা স্কুল পরিদর্শকের অফিসের ঘটনা বলে জানা যাচ্ছে। বিধায়কের দাদাগিরির প্রতিবাদ করেন অফিসের কর্মীরা। এই জায়গায় 40 মিনিট ধরে আমাকে বসিয়ে রেখেছে। সিসিটিভিটা অফ আছে। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি ঘটেছিল বলে জানতে পারছো? এখানে বাঁকুড়া স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুললেন অফিসেরই কর্মীরা। এবং গতকাল ছাতনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়, তিনি শালতরা একটি স্কুলের শিক্ষক। গতকালকে তিনি এসেছিলেন স্কুল পরিদর্শকের কাছে একটি বিশেষ নিজের টিএফ সংক্রান্ত একটি বিষয় নিয়ে, এবং সেখানে স্কুল পরিদর্শক তাকে অপেক্ষা করতে বলেন এবং তিনি একটি অন্য কাজে ব্যস্ত থাকার কারণেই তিনি সেই মুহূর্তে কথা বলতে পারেননি। এরপরই বিধায়ক বাইরে অফিসের মধ্যেই স্কুল পরিদর্শককে অপদার্থ, অসভ্য এমন নানান ভাষায় কথা বলতে থাকেন এবং রীতিমতো দাদাগিরি করতে থাকেন। এবং বিধায়কের যখন এই ধরনের উচ্চ সুরে কথাবার্তা বলতে শুরু করেন, অফিসের কর্মীদের উদ্দেশ্যে কথা বলতে শুরু করেন, তখনই কিন্তু প্রতিবাদে সরব হন অফিসের কর্মীরা। বিধায়ককে ঘিরে ধরে তারা কিন্তু বিধায়ককে, যে একজন বিধায়ক তিনি একজন শিক্ষক, একজন জনপ্রতিনিধি, তার কাছ থেকে এই ধরনের ব্যবহার কিন্তু কাম্য নয়। তারা যেভাবে অফিসের মধ্যে এসে অফিসের কাজের যে পরিবেশ নষ্ট করা, আতঙ্কের পরিবেশ তৈরি করা, এমন অভিযোগ করেছেন অফিসের কর্মীরা। এবং সেই অফিসের কর্মীরা প্রতিবাদ করতে গেলে অফিসের কর্মীদের সাথে বিধায়কের একটি বাগবিতণ্ডার পরিবেশ সৃষ্টি হয়, তর্ক বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়। এবং যদিও বিধায়ক দাদাগিরির অভিযোগ মানতে নারাজ, তাকে পাল্টা বিধায়ক অভিযোগ করেছেন যে বহিরাগত লোকজন এসে তাকে অফিস থেকে বের করে দেওয়ার তিনি অভিযোগ করেছেন। পাল্টা অফিসের কর্মীরা বলেছেন যে বিধায়ক অফিসের মধ্যে ঢুকে এসে তিনি রীতিমতো কাজের পরিবেশ নষ্ট করছিলেন, অফিসের কর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিলেন এবং সেই কারণের জন্যই কিন্তু অফিসের যে একটা পরিবেশ, সেই পরিবেশ তিনি নষ্ট করতে যাচ্ছেন। একটা অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম। অন্যদিকে তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফ থেকে বলা হয়েছে যে বিধায়ক ঝামেলা পাকানোর জন্য এসেছিলেন। অফিসের কর্মীরা প্রতিবাদ করেছেন এবং এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ধন্যবাদ স্বরূপ। কাটোয়া ব্যান্ডেল শাখায় ট্রেন অবরোধ। প্রায় 1.5 ঘন্টা ধরে ট্রেন অবরোধ করে আজিমগঞ্জের যাত্রীরা। কাটোয়া আজিমগঞ্জ শাখায় 6 ঘন্টা ব্লক থাকায় অবরোধ। ব্লক না তুললে ব্যান্ডেল শাখার ট্রেন ছাড়তে দেবে না, এমনটাই দাবি যাত্রীদের। দেখতে পাচ্ছেন সেই ছবি, রীতিমতো যাত্রীদের প্রতিবাদ রেল অবরোধ করে। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এখনো কি চলছে প্রতিবাদ?
ঠিক 11:36 কিন্তু অবরোধ উঠে যায়। প্রথম দিকে 10টা থেকে অবরোধ শুরু হয়, যেটা জানা যাচ্ছে যে আজিমগঞ্জের প্যাসেঞ্জার অর্থাৎ মুর্শিদাবাদ জেলার যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা অবরোধ করেছিল। অবরোধের কারণ কি? অবরোধের কারণ হচ্ছে ঈদের মরশুম, তারা বাড়ি ফিরছেন সব বিভিন্ন জায়গা থেকে, কেউ কেরালায় কাজ করে, কেউ বোম্বেতে কাজ করে, কেউ দিল্লিতে কাজ করে। তারা যখন শিয়ালদাতে নামে, শিয়ালদা থেকে তারা যখন শিয়ালদা জঙ্গিপুর ট্রেন ধরেন, সেই ট্রেন কিন্তু টিকিট দেওয়া হয় শিয়ালদা থেকে জঙ্গিপুর পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে সেই ট্রেনটি যখন কাটোয়ায় আসে তখন সেই ট্রেনটিকে ক্যান্সেল করে দেওয়া হয়। এই সমস্ত যাত্রীদের যে বক্তব্য, তারা যদি ক্যান্সেল করা ট্রেনের টিকিট কেন দেওয়া হলো জঙ্গিপুর পর্যন্ত? একে ঈদের সময় তারা প্রত্যেকেই রোজা করে রয়েছে এবং তারা ইফতার ভাঙবেন কখন? 6 ঘন্টা ব্লক কাটোয়া থেকে আজিমগঞ্জ শাখায়, অতএব তারা বাড়ি ফিরবেন কি করে? সেই কারণেই কিন্তু 10:36 যে কাটোয়া হাওড়া যে ট্রেন ছিল সেই ট্রেনটিকে তারা অবরোধ করে দেয়, দাঁড় করিয়ে দেয়। শুধু এই ট্রেনটি নয়, স্টেশনে যতগুলো ট্রেন ছিল ততগুলো ট্রেনের সামনে, প্রায় 5টি ট্রেনের সামনে তারা দাঁড়িয়ে পড়ে এবং প্রচুর মানুষের সমাগম হয়। তাদের বক্তব্য, তাদেরকে আজিমগঞ্জ যাওয়ার ট্রেন দিতে হবে। এরপর আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হওয়ার পর অবশেষে ডিআরএম পারমিশন দেয় যে অন্য একটি ট্রেন অর্থাৎ জঙ্গিপুর যাওয়ার জন্য একটি ট্রেন চালাতে হবে। তখন তারা এই অবরোধ তুলে নেয়। তারপর দেখা যায় যে ট্রেনটি জঙ্গিপুর যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি খাগড়াঘাট স্টেশন পর্যন্ত যাবে, অর্থাৎ জঙ্গিপুর বা আজিমগঞ্জ যাচ্ছে না ওই ট্রেনটি। এখন দেখার বিষয় যে সমস্ত যাত্রীরা কাটোয়াতে অবরোধ করেছিল এই ট্রেনের জন্য, তারা খাগড়াঘাট পর্যন্ত যাবে। এবার খাগড়াঘাট থেকে তারা কি করে আজিমগঞ্জ যাবে, কি করে জঙ্গিপুর যাবে? তাহলে তুই আবার সেই অবরোধের শিকার হতে হবে এই খাগড়াঘাট স্টেশনে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে রেল কর্তৃপক্ষের দিকে এই সমস্ত মানুষরা আঙুল তুলছেন। তারা বলছেন তারা এই ঈদের সময় কেন এরকম সময় 6 ঘন্টা ধরে ব্লক করলো, এবং যদি ব্লকই করে থাকে তাহলে তাদের টিকিট দেওয়া হলো কেন? তাদেরকে কেন আগে জানানো হলো না কেন? তাদেরকে অ্যানাউন্সমেন্ট করানো হলো না কেন? যদি অ্যানাউন্সমেন্ট করা হতো তারা অন্যভাবে বাসে হোক, ট্রেন অন্যভাবে অন্য গাড়িতে হোক তারা ঘুরে বাড়ি পৌঁছাতে পারতেন। তারা এখন বাড়ি পৌঁছবেন কি করে? এটাই কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে এই সমস্ত রেল যাত্রীদের। ইন্দ্রাণী, ধন্যবাদ চন্দন। আসছি পরের খবরে। হাতির করিডোরে আবর্জনা স্তূপ, বক্সা টাইগার রিজার্ভে বনাঞ্চল পরিষ্কার করতে গিয়ে দেখেন বনকর্মীরা, ছিলেন বন দফতরের রেঞ্জ আধিকারিকরা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি অজয় সহজয়। কি জানাচ্ছে এ বিষয়ে বন দফতর? দেখো, আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে জাতীয় উদ্যান রয়েছে তার পাশ দিয়ে গিয়েছে জাতীয় সড়ক, আর জাতীয় সড়কের পাশে দেখা গেল আবর্জনার স্তূপ পড়ে রয়েছে, ছিল মদের বোতল। আর এদিন বন দপ্তরের আধিকারিকরা কিন্তু পরিষ্কার অভিযানে নামে, আর তারা পরিষ্কার করে তারা দেখতে পায় যে এলিফ্যান্ট করিডোর এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল সহ সিরিঞ্জ। তারপরেই বন দপ্তরের কর্মীরা কিন্তু গোটা এলাকায় পরিষ্কারের নামে বন দপ্তরের আধিকারিকরা জানান যে অনেক লোক এখানে ঘুরতে আসে, পর্যটকরা আসে, পাশাপাশি এখানেই কিন্তু এলিফ্যান্ট করিডোর রয়েছে, এলিফ্যান্ট কিন্তু রোড পারাপার করে। আর এই সময় কিন্তু অনেক লোকজন কি করে এখানে এসে নোংরা আবর্জনা ফেলে চলে যায়। তো বন দপ্তরের কর্মীরা যে আশেপাশে গাড়িগুলো যাচ্ছিল, গাড়িগুলো দাঁড় করিয়ে তারা বা জনগণকেও সচেতন করে যে এখানে কোনো আবর্জনা স্তূপ না ফেলা হয়। পাশাপাশি তারা জানিয়েছেন যে এই ধরনের সাফাই অভিযান তারা লাগাতার চলাবে। ধন্যবাদ অজয়। জঞ্জালের ভার আর কতদিন বইতে পারবে ধাপা? শুধু জঞ্জালের চাপই নয়, জঞ্জাল থেকে যে দূষণ ছড়াচ্ছে তার মাত্রা নিয়ে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, প্রায় 1 দশকেরও আগে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের তরফে এই বিষয়ে কলকাতা পুরসভাকে সতর্ক করা হয়। হাওড়ায় ভাগাড় বিপর্যয়ের পর ফের ধাপারই তথ্যে উঠছে প্রশ্ন। আবর্জনা স্তূপের কারণে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়া এলাকা। এবার একই সংশয় তৈরি হয়েছে ধাপা নিয়ে। ক্রমাগত ধাপায় বেড়েই চলেছে বর্জ্য পাহাড়ের ভার। জঞ্জালের ক্রমাগত বেড়ে চলার ভার আর কতদিন বইতে পারবে শহরের সবচেয়ে বড় ভাগাড়?
জঞ্জালের পাশাপাশি আবর্জনা থেকেও যে পরিমাণ দূষণ ছড়াচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, প্রায় 11 বছর আগে ব্রিটিশ ডেপুটি কমিশনের অফিসের তরফে এ বিষয়ে কলকাতা পুরসভাকে সতর্ক করা হয়। কার্বন নিঃসরণ কমানো ও জলবায়ু বদলের সঙ্গে কিভাবে খাপ খাওয়ানো যেতে পারে সেই উদ্দেশ্যে এক রূপরেখা তৈরি করে পুরসভার সঙ্গে মৌ স্বাক্ষর করে জানায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার। নথিতে জানানো হয়েছে, ধাপা থেকে প্রতি বছর গড়ে 16.8 লক্ষ কিলোগ্রাম মিথেন ও কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। নথিতে আরও জানানো হয়, 2013 থেকে 2022 ধাপা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের সম্ভাব্য পরিমাণ প্রায় 25 কোটি কিলোগ্রাম। সম্প্রতি হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ে গৃহহীন হয়েছেন বহু মানুষ। বর্জ্য ফেলতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে পুরকর্মীদের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন, হাওড়ার ময়লা ফেলা হবে কলকাতার ভাগাড়ে। এখানেই উঠছে প্রশ্ন, বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ের মতো ঘটনা ধাপার ক্ষেত্রে ঘটবে না তো? বিশেষজ্ঞদের মতে, বিকল্প ধাপার ব্যবস্থা দ্রুত করা না গেলে বেলগাছিয়ার মতো বিপর্যয় বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। কলকাতা পুরসভার সূত্রে খবর, হাওড়ার ভাগাড়ের মতো অবস্থা ধাপার ভাগাড়ের নয়। পাশাপাশি বিকল্প ভাগাড় তৈরির জন্য ধাপার পাশেই 70 হেক্টর জমি চাষিদের কাছ থেকে কেনা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রকের তরফে অনুমোদনও মিলেছে বলে সূত্রের খবর, কিন্তু তাতেই কাটছে না সংশয়। সমীক্ষা বলছে, ধাপা বহু আগেই তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অতিক্রম করে গিয়েছে। ময়লা ফেলার বিকল্প জায়গা না করলে অদূর ভবিষ্যতে হাওড়ার বেলগাছিয়ার মতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। কবে আবর্জনা ফেলার বিকল্প জায়গা তৈরি হয়, এখন তাই দেখার। কলকাতা টিভি। সল্টলেকের সেক্টর 5 আন্তর্জাতিক কল সেন্টারের হদিশ উদ্ধার, কয়েক কোটি টাকা সহ ফোন এবং বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মোস্তাক। শাকিল, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত একটি অবৈধ আন্তর্জাতিক কল সেন্টারের হদিশ পেয়েছিল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছিল সেখানে, এবং সেখান থেকে আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করেছে। কিন্তু সেই সঙ্গে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণের টাকা। এবং পুলিশ সূত্রে যেটি জানা গিয়েছে, কল সেন্টারের মালিকের বাড়িতে এই 3 জনকে গ্রেফতার করেছিল এবং সেখান থেকে কল সেন্টারের মালিকের বাড়ির হদিশ পায় এবং সেখানে গিয়ে কিন্তু বাড়ির ফলস লিঙ্ক, সেখান থেকে কিন্তু 3 কোটি 3 লক্ষ টাকা এবং আনুমানিক 40 লক্ষ টাকা সোনার গহনা কিন্তু উদ্ধার হয়। এবং এই কেসের তদন্তে নেমে আপাতত উদ্ধার হয়েছে 3 কোটি 70 লক্ষ টাকা, এমনটাই কিন্তু তথ্য দিয়েছে পুলিশ। এবং সেই সঙ্গে 4টি অ্যান্ড্রয়েড ফোন, 2টি নোটবুক, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, 6টি ডেস্কটপ, এছাড়াও 4টি মোবাইল ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতারণার এই ঘটনায় মূলত 3 জনকে গ্রেপ্তার করেছে। এখনো এর পিছনে কারা জড়িত আছে সে বিষয়ে কিন্তু তদন্ত করছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। ধন্যবাদ শাকিল। শুক্রবার মায়ানমার এবং আজ আফগানিস্তানে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয় এবং ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.7 বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এবং কোনো বিবৃতি দিয়ে কি জানানো হয়েছে যে ঠিক সেখানকার কি পরিস্থিতি? না, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি আসেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি এক্স্যাক্টলি সেটা জানা না গেলেও যে বেশ কয়েকটি বাড়ি হেলে গিয়েছে এটা জানা গিয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় ফাটলও দেখা দিয়েছে। তবে মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এটি সবচেয়ে বড় কথা। এবং যা জানা গিয়েছে এখনো পর্যন্ত, তুমি যেমনটা বললে কলকাতা টিভির দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে গতকাল মায়ানমার এবং আজকে আফগানিস্তান, এবং আজকে আফগানিস্তানে যখন ভূমিকম্প হয় ব্যাক টু ব্যাক দুবার 4.7 এবং 4.3 রিক্টার স্কেলে সেই মাত্রা ছিল। তার আগেও মায়ানমারে আবার ভূমিকম্প হয় এবং এখনো পর্যন্ত মায়ানমারে যা মৃত্যুর সংখ্যার আপডেট পাওয়া গিয়েছে তার সেই সংখ্যাটা হচ্ছে 152। এবং আফগানিস্তানে যে 2টি ভূমিকম্প হয়েছিল লোকাল সময়ে
4:53 5:16 নাগাদ প্রথম ভূমিকম্প যেটা হয় সেটা আফগানিস্তানে ব্যাপকভাবে প্রভাব ফেলে, এবং দ্বিতীয় যে ভূমিকম্পটি হয় সেটা শুধুমাত্র আফগানিস্তান নয়, পাকিস্তান এবং তাজিকিস্তানেও তার ব্যাপক প্রভাব পড়েছে। এবং ভূমিকম্প বিশেষজ্ঞ যারা রয়েছে তারা আবারও জানিয়েছেন পরিষ্কারভাবে যে মধ্যম মাত্রার এই ভূমিকম্প কিন্তু মাঝে মাঝে প্রবল আকার ধারণ করে, এবং সেটাও কিন্তু গত 1 মাসে যে 3বার ভূমিকম্প হচ্ছে আফগানিস্তানে তার প্রভাব সেটা ভালোভাবে দেখা গিয়েছে। তাই এই ভূমিকম্প কোনোভাবেই যে কোনো ক্ষয়ক্ষতি করবে না এটা ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, ব্যাপক ক্ষয়ক্ষতির যে সম্ভাবনাটা করা হচ্ছিল সেটা এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি, এবং যে বিষয়টি এখনো পর্যন্ত লাস্ট আপডেট পাওয়া গিয়েছে বেশ কয়েকটি বাড়ি হেলে গিয়েছে, বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে, এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। ইন্দ্রাণী, ধন্যবাদ অর্পণ দা। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.7। কম্পনের উৎপত্তি স্থল ছিল মায়ানমারের মান্ডালায়। ভূমিকম্পের আঁচ পড়েছে কলকাতা সহ একাধিক জেলায়। কম্পন অনুভূত হয়েছে সিকিম, থাইল্যান্ড, বাংলাদেশ, চীন। পরপর ভূমিকম্পের জেরে মায়ানমারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বহুতল। ক্ষতিগ্রস্ত ব্যাংকক, নিখোঁজ 43। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। জোড়া ভূমিকম্পে কাঁপল মায়ানমার। তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল। কম্পনের মাত্রা 7.7 রিক্টার স্কেল। কলকাতা সহ একাধিক জেলায় ভূমিকম্পের প্রভাব। পরপর দুবারের ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার। রিক্টার স্কেলে প্রথম ভূকম্পনের মাত্রা 7.7 এবং দ্বিতীয়টির মাত্রা 6.4। শুক্রবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্দালয়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে প্রথম কম্পনটি ভারতীয় সময় সকাল 11:50 মিনিটে এবং দ্বিতীয়টি 12:02 অনুভূত হয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় মায়ানমার। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল, ব্রিজ, রাস্তায় ফাটল ধরে। রেহাই পায়নি প্রতিবেশী দেশ থাইল্যান্ডও। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। ইরাবতী নদীর উপরে নির্মিত আভা সেতুটি দীর্ঘদিন ধরে মায়ানমারের মান্দালয় এবং সাগাইং অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে আসছিল। এদিনের ভূমিকম্পের আঘাতে সেতুটি ধসে পড়েছে। ব্যাংককে বহুতল ধসে নিখোঁজ বহু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকে ব্যাংককের প্রধানমন্ত্রী। কম্পন অনুভূত হয়েছে সিকিম, থাইল্যান্ড, বাংলাদেশ এবং চীনেও। মান্দালয়ের কাছে 7.7 মাত্রায় কম্পন অনুভূত। থাইল্যান্ডেও তীব্র কম্পন অনুভূত। একাধিক শহরে ভেঙে পড়ল বহুতল। ব্যাংককে বহুতল ধসে নিখোঁজ একাধিক। ইউএসজিএস বলছে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। শুক্রবারের ভূমিকম্পের মৃদু প্রভাব পড়েছে ভারতেও। কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। কম্পন টের পাওয়া গেছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। ভূমিকম্পের আফটার শকের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। দুটো কম্পনই ঘটেছে ডাউকি ফল্ট লাইন এবং ভারত মায়ানমার সীমান্তে, যেটা হিমালয়ান ফল্ট লাইন আছে সেই ফল্ট লাইনের সংযোগস্থলে। এবং ডাউকি ফল্ট লাইনের উপরে কম্পনের জন্য তার সাথে সম্পর্কিত সমগ্র উত্তর পূর্ব ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন হয়েছে, কলকাতাতে কম্পন হয়েছে এবং দীঘা উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত কম্পন স্থানান্তরিত হয়েছে। এছাড়া হিমালয়ান ফল্ট লাইনের সাথে যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবে ইন্দো অস্ট্রেলিয়ান সীমান্তে যে চ্যুতিরেখা আছে সেই চ্যুতিরেখার সাথে সংযুক্ত হয়ে যায়, যার প্রভাবে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এর প্রভাব পড়েছে। ভূমিকম্পে একাধিকবার জর্জরিত হয়েছে ভারতের পড়শি দেশ মায়ানমার। পরিসংখ্যান অনুযায়ী 1930 থেকে 1956 সালের মধ্যে একাধিক ভূমিকম্প হয়েছে সে দেশে। তবে ফের ভূমিকম্পের পর সুনামির কোনো সম্ভাবনা নেই বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। ফিরছি অন্যান্য খবর নিয়ে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরের দিকে নজর রাখবো, বাপের ব্যাটা হলে এখনো সিপিএম করতেন। দম থাকলে সিকিউরিটি ছাড়া ঘুরে দেখান। অমিত শাহকে নিয়ে কথা বলার যোগ্যতা নেই শওকত মোল্লাকে চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। শওকত মোল্লা সাহেবকে শুধু এটুকুই বলবো, যদি বাপের বেটা হতে না, তাহলে যে পার্টিটা দিয়ে জীবনটা শুরু করেছিল সিপিএম দিয়ে, সেই পার্টিতেই থাকতে। ভয় পায় বলে, দম নেই বলে পুলিশ সরিয়ে দিলে পরে বাড়ি থেকে বেরোতে পারবে না, গর্তের ভিতরে ঢুকে থাকবে। আমি বলছি, অত যদি দম থাকে, আমি চ্যালেঞ্জ করছি শওকত মোল্লাকে যে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক।
আমি এমপি হওয়ার পর আমার কোনো সিকিউরিটি ছিল না। আমি কলকাতায় এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, ট্রেনে ঘুরে বেরিয়েছি। শওকত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে, সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক, দেখি কত বড় দম। আর অমিত শাহজি তো অনেক দূরের ব্যাপার, তার অবধি তার কথা বলার ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই নেই। অমিত শাহজি যখন জীবন শুরু করেছিল তখনও উনি বিজেপি করতেন, রাজনৈতিক জীবন। ভোটে দাঁড়ানোর আগে থেকে, মানে ভোট হওয়ার বয়সের আগে থেকে অমিত শাহজি রাজনীতি করেন ভারতবর্ষে। হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল, আমি শুধু এটুকুই বলবো। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কোন কথার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার এই মন্তব্য করেছেন? দেখো, শওকত মোল্লা যে রিসেন্টলি বক্তব্য রেখেছে অমিত শাহকে নিয়ে, সেইটা নিয়ে একেবারে সুকান্ত মজুমদার তিনি একবারে চাচাচোলা ভাষায় কথা বলেন। শওকত মোল্লাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সুকান্ত মজুমদার, যদি বাপের বেটা হয় তাহলে যে পার্টি করতো, অর্থাৎ শওকত মোল্লা আগে সিপিএম পার্টি করতো, সেই সিপিএম পার্টির রাজনীতি করে দেখা, তাহলে তার দম সিকিউরিটি ছাড়া ঘুরে দেখা, তাহলে বলবো অমিত শাহকে নিয়ে বলা তার যোগ্যতা বা অধিকার নেই। অমিত শাহকে নিয়ে যে পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা বলেছিল, চ্যালেঞ্জ চালিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার জানাচ্ছে অমিত শাহ যে পার্টিতে শুরু করেছে সেই পার্টি এখন করে। শওকত মোল্লা কখনো সিপিএম, কখনো তৃণমূল, বিভিন্ন পার্টিতে যায় এবং সিকিউরিটি ছাড়া ঘুরে যদি তিনি তাকে দম তাকে দেখাক, তাহলে বলবো তিনি আসল পার্টি করে। এই নিয়েই তিনি মুখ খুলে, শুধু তাই নয়, বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন। আজকে যেরকম তোমাকে বলে রাখি যে মুখ্যমন্ত্রীকে নিয়েও কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি বলেছেন লন্ডনে গেছেন ভুলভাল তথ্য দিয়ে। সৌরভ গাঙ্গুলিকে নিয়েও তিনি কটাক্ষ করেছেন যে গাঙ্গুলিকে লন্ডনের রাস্তায় হাঁটা এবং শিল্প আসবে কি, উনি যে শিল্প আনতে গেছেন না ঘুরতে গেছেন। আর্থিকল প্রসঙ্গ নিয়ে তিনি মুখ খুলেছেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সে অন দ্য বেসিস অফ মেডিকেল রিপোর্ট উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের মেডিকেল কলেজে যেখানে হয়েছে সেইখানকার রিপোর্টটাই সিবিআই তুলে ধরেছে। যদি কোনো আলাদাভাবে যদি দেহ রেখে ময়না তদন্ত হতো তাহলে একটা বিষয় জানা যেত। সিবিআই যে রায় দিয়েছে যে একই ব্যক্তি এই খুনের সঙ্গে যুক্ত, সেই পরিপ্রেক্ষিতেও তিনি উল্লেখ করেছেন যে যদি অন্য জায়গায় যদি এই ময়না তদন্ত হতো তাহলে রিপোর্ট অন্য বেরোতো, অর্থাৎ রাজ্য সরকারের হাসপাতাল থেকে যে রিপোর্ট পেয়ে সেই রিপোর্টেই সিবিআই প্রেস করেছে। সেই নিয়ে সুকান্ত মজুমদার মুখ খুলে একটা একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন। আজকে শিবপুর বি কলেজে একটি গবেষণা কেন্দ্র উদ্বোধন এসে তিনি এই বিষয়গুলো চ্যালেঞ্জ করেন। ধন্যবাদ জগন্নাথ। কাঁথিতে ব্যাংক পরিচালন কমিটির ভোটে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা এবং হাতাহাতি। তৃণমূল কর্মীদের গালাগালি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সমীরণ। সমীরণ, কি পরিস্থিতি এবং কি থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, কাঁথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ যে কার্ড ব্যাংক রয়েছে, সেই কার্ড ব্যাংকের আজকে নির্বাচন রয়েছে। এই নির্বাচন ঘিরে কিন্তু সকাল থেকেই কিন্তু উত্তেজনা বাড়ছে। আমরা সকাল থেকে যতই বেলা বাড়ছে ততই দেখছি যে উত্তেজনার পারদ যেন চড়ছে। তৃণমূল এবং বিজেপি এই যে কর্মীদের, তাদের কর্মীদের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বচসা শুরু হয়। শুধু বচসা নয়, বচসার পরেও কিন্তু ঠেলাঠেলি শুরু হয়। এই যে কার্ড ব্যাংক, এই কার্ড ব্যাংকে প্রায় 23 বছর টানা সভাপতি ছিল রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো কার্যত এই ব্যাংকটাকে হাতছাড়া করতে নয়, যেরকম বিজেপি হাতছাড়া করতে রাজি নয়, ঠিক একইভাবে এই ব্যাংকের বাগডোরও কিন্তু হাতে পেতে বা একদম মরিয়া হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম সকাল থেকেই একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ আনছে, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা তৃণমূল আশ্রিত যারা কর্মী রয়েছে তাদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে মারধর করেছে। অপরদিকে বিজেপি থেকেও পাল্টা কিন্তু অভিযোগ করা হচ্ছে যে যারা তৃণমূলের অর্থাৎ শাসক দলের যা সমস্ত রয়েছে তারা ভোটারদের হাত থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে এবং তাদের ভোট দিতে বারণ করছে। যারা বিজেপি সমর্থিত তাদেরকে এখান থেকে বের করে দিচ্ছে, এরকমই একটি অভিযোগ এটা বিজেপির পক্ষ থেকে আনা হচ্ছে। এই নিয়ে কিন্তু ধুন্ধুমার হওয়ার পরেই ঘটনাস্থলে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি পৌঁছায় এবং কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ঘটনাকে স্বাভাবিক করে। আপাতত স্থিতিশীল অবস্থায় কিন্তু কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে ভোটদান চলছে।
ধন্যবাদ সমীরণ। স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরি। বিধায়কের দাদাগিরির প্রতিবাদ করেন অফিসের কর্মীরা। বাঁকুড়া স্কুলডাঙ্গার জেলা স্কুল পরিদর্শকের অফিসে ঘটনা বলে জানা যাচ্ছে। আমি একজন জনপ্রতিনিধি, আমাদের অফিস স্টাফের সম্বন্ধে আর আপনাকে শুনুন, আপনি সম্মানীয় বিধায়ক, আপনাকে কেন বলবো? আমাকে বললেন না, এত বড় বিয়ে, এত বড় অসভ্য এবং অভদ্র সাংবাদিকরা বসুন না, এআইরাও বলতে পারলো না যে স্যার আপনি ভিতরে বসুন বা কোনো একটা ভিতরে বসুন, ফ্যান চলছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এরপর? বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে দাদাগিরির অভিযোগ এবং সেই অভিযোগ উঠতেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গার কাছে যে স্কুল পরিদর্শকের জেলা স্কুল পরিদর্শকের অফিস এবং সেই অফিসে ঢুকে গতকালকে ছাতনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি এবং তিনি একাধারে সালতোড়া একটি স্কুলের শিক্ষক, গতকালকে তিনি এসেছিলেন স্কুল পরিদর্শকের সাথে দেখা করতে। একটি বিষয় নিয়ে পিএফ লোন সংক্রান্ত বিষয় নিয়ে স্কুল পরিদর্শকের সাথে কথা বলতে গেলে স্কুল পরিদর্শক তাকে অপেক্ষা করতে বলেন এবং এই অপেক্ষা করতে বলাতেই মূলত উত্তেজিত হয়ে ফেলেন বিধায়ক এবং বিধায়ক অফিসের মধ্যেই স্কুল পরিদর্শককে উদ্দেশ্য করে অসভ্য এবং বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। পাশাপাশি অফিসের কর্মীদের উদ্দেশ্যেও তিনি বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন এবং বিধায়কের যখন এই ধরনের দাদাগিরির আচরণ দেখতে থাকেন তখনই কিন্তু প্রতিবাদ করেন অফিসের অন্যান্য কর্মীরা। তারপরই অফিস কর্মীদের সাথে বিধায়কের একটা বাগ্বিতণ্ডার একটা তর্ক বিতর্কের পরিবেশ তৈরি হয় এবং বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন মূলত অফিসের কর্মীরা, তাদের যেটা বক্তব্য, একজন বিধায়ক উনার একজন জনপ্রতিনিধি একজন অফিসের ভিতরে ঢুকে এই ধরনের আচরণ কখনোই কাম্য নয় এবং তিনি অফিসের ভিতরে ঢুকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা, কাজে বাধা দেওয়া, এই ধরনের অভিযোগ সামনে এনেছেন অফিসের কর্মীরা। যদিও বিধায়ক এই অভিযোগকে অস্বীকার করেছেন, বিধায়কের যেটা বক্তব্য যে তাকে অযথা হয়রানি করা হয়েছে এবং তার সাথে সাথে তাকে সম্মান দেওয়া হয়নি এবং পাশাপাশি তিনি পাল্টা অভিযোগ করেছেন বহিরাগত অফিসের থেকে লোকজন এসে তাকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, এমন অভিযোগ কিন্তু করেছেন এবং এই যে অভিযোগ, পাল্টা অভিযোগকে ঘিরে রীতিমতো একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয় বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গার স্কুল পরিদর্শকের অফিসে এবং যদিও এই বিষয়টাকে নিয়ে তৃণমূল শিক্ষা সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে বিধায়ক ঝামেলা করার উদ্দেশ্যেই তিনি এসেছিলেন। এখন অফিসের কর্মীদের উচিত বিধায়কের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য অভিযোগ জানানো। ধন্যবাদ স্বরূপ। আমাদের অফিস স্টাফের সম্বন্ধে মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা 1000 ছাড়ালো, আহত 2336 জন। জানালো জুন্টা প্রশাসন। 15 টনেরও বেশি ত্রাণ নিয়ে রাজধানী ইয়াঙ্গনে ভারতীয় বিমান। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? সকলেই জানেন গতকাল প্রায় 7.7 তীব্রতায় মায়ানমারে ভূমিকম্প হয়েছে এবং শুধুমাত্র মায়ানমার নয়, সেই ভূমিকম্পের তীব্রতা ছড়িয়ে পড়েছিল থাইল্যান্ডের ব্যাংকক সহ ভারতের কলকাতা সংলগ্ন কয়েকটি জেলা, দিল্লি এবং উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি অংশে। মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল তার ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার নিচে সেই তার উৎসস্থল ছিল, যে কারণে ধ্বংসলীলাও মায়ানমারে হয়েছে বিভৎস। সেই মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে বলেই জানিয়েছে সে দেশের সরকারি সংবাদ সংস্থা। জুন্টা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতের সংখ্যা 1002 জন এবং আহত হয়েছেন 2376 জন। এখনো দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধার কাজ চলছে বলেই জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ভারত থেকে 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনে পৌঁছেছে একটি বিমান। অন্যদিকে তার পাশাপাশি এই যে বড় ধরনের যে কোনো ভূমিকম্পের পরেই আফটার শক অনুভূত হয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এক্ষেত্রেও গত 10 ঘন্টায় প্রায় 14 বার আফটার শক অনুভূত হয়েছে মায়ানমারের বিভিন্ন এলাকায় এবং রিক্টার স্কেলে প্রথম কম্পন যেটা ছিল 7.7, তুলনায় এই আফটার শকগুলিতে সেই যে ভূমিকম্পের তীব্রতা তুলনায় তা কম ছিল। আফটার শক সবচেয়ে শক্তিশালী তার পরবর্তী সময় হয়েছিল 6.7।
এই এরপরে এখনো পর্যন্ত শুক্রবার রাতে 11:56 একবার ভূমিকম্প হয়েছে মায়ানমারে। আফটারশকগুলি ফলে উদ্ধার কাজ আরো খানিকটা কঠিন হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য। অন্যদিকে রাজধানী ব্যাংকক থেকেও কিছু যাত্রী পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারা যে বর্ণনা দিয়েছেন, সে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সে দেশের অবস্থাও যথেষ্ট ভয়াবহ। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। শুক্রবারই মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি জানিয়েছিলেন যে ভারত তার তরফ থেকে এই দুটি দেশকেই সাহায্য করার জন্য প্রস্তুত। বায়ুসেনার C-130J বিমান ইতিমধ্যেই মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনে গিয়ে পৌঁছেছে, তাতে অন্তত 15 টন ত্রাণ সামগ্রী রয়েছে। এটাই সর্বশেষ আপডেট ইন্দানি। ধন্যবাদ অঙ্কুটা। বাক স্বাধীনতায় অবাঞ্ছিত হস্তক্ষেপের অভিযোগ তুলে গুজরাট পুলিশকে বেঁধল সুপ্রিম কোর্ট। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে গুজরাট পুলিশের দায়ের করা এফআইআর খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। সোশ্যাল মিডিয়ায় ইমরানের পোস্ট করা একটি কবিতার ভিডিও ক্লিপ ঘিরে বিতর্কের জেরেই কংগ্রেস সাংসদের নামে এফআইআর করে পুলিশ। গুজরাতের কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট নিয়ে বিতর্কের সূত্রপাত। ভিডিও সহ কবি ফয়েজ আহমেদ ফয়েজের একটি কবিতার মধ্যে ধর্মীয় বিদ্বেষে উস্কানি রয়েছে বলে অভিযোগে সরব হয় বিজেপি। ইমরানের পোস্ট থেকে অশান্তি ছড়ানোর কারণ দেখিয়ে গুজরাট পুলিশ তার নামে এফআইআর করে। কংগ্রেস সাংসদ সেই এফআইআর খারিজে আর্জি জানিয়েছিলেন হাইকোর্টে, কিন্তু হাইকোর্ট ইমরানের আবেদন নাকচ করতেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ বাক স্বাধীনতার প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যের পুলিশকে কড়া ধমক দেয়। বিতর্কিত কবিতাটি পুরো পড়ার পর দুই বিচারপতির দাবি, ফয়েজের ওই কবিতার মধ্যে কোনো হিংসা বা ঘৃণার বার্তা নেই, তাই ইমরানের পোস্টকে কেন্দ্র করে যেভাবে পুলিশ এফআইআর রুজু করেছে তা এক প্রকার বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করে ডিভিশন বেঞ্চ। পুলিশের করা এফআইআর খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। বিচারপতিদের মতে কবিতা, গান, নাটক, শিল্প, ব্যঙ্গচিত্র বা সাহিত্য জীবনকে সমৃদ্ধ করে। ইমরানের ভিডিওয়ে কোনো আপত্তির কিছু নেই বলে স্পষ্ট জানিয়ে দেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। কলকাতা টিভি। গর্ভপাত আইনে হস্তক্ষেপ চায় বিজেপি শাসিত হরিয়ানা। গর্ভবতীদের সরকারি পোর্টালে নাম সহ পারিবারিক পরিচয় নথিভুক্ত করা বাধ্যতামূলক করায় শুরু হয়েছে বিতর্ক। এর ফলে অবাঞ্ছিত গর্ভবতীদের গোপনীয়তা রক্ষার আইনি সংস্থান লঙ্ঘিত হবে বলে দাবি বিশেষজ্ঞ মহলের। কন্যাভ্রূণ হত্যা ও গর্ভকালীন স্বাস্থ্য রক্ষার সরকারি নজরদারির কারণ দেখিয়ে গর্ভবতীর নাম এবং পারিবারিক পরিচয় সরকারি পোর্টালে নথিভুক্তি বাধ্যতামূলক করল বিজেপি শাসিত হরিয়ানা সরকার। গর্ভবতীর নাম আধার কার্ড সহ পোর্টালে আপলোড করতে হবে। গর্ভবতী হওয়ার 12 সপ্তাহের মধ্যে মহিলার নাম ও পারিবারিক পরিচয়ের সঙ্গে জাতিগত পরিচিতি উল্লেখ করে তার নথিভুক্ত বাধ্যতামূলক করেছে হরিয়ানা সরকার। গর্ভপাত আইনে গর্ভবতীর নাম ছাড়া যাবতীয় তথ্য গোপন রাখার অধিকার স্বীকৃত, কিন্তু গর্ভবতীর নাম সরকারি পোর্টালে নথি আধার কার্ড সহ ভুক্ত করলে সেই গোপনীয়তা রক্ষার সংস্থান লঙ্ঘিত হওয়ার আশঙ্কাই থেকে যায়। বিতর্কের সূত্রপাত এই গোপনীয়তা লঙ্ঘনের প্রশ্নে। বিশেষজ্ঞদের একাংশের মতে গর্ভসঞ্চারের 20 সপ্তাহের মধ্যে গর্ভপাত আইনত বৈধ, কিন্তু সেই সময়সীমার আগে সংশ্লিষ্ট মহিলার নাম ও পারিবারিক পরিচয় প্রকাশ পেলে অবাঞ্ছিত মাতৃত্ব থেকে মুক্তি পেতে অবৈধ গর্ভপাতের ঝোঁক বাড়বে। অর্থাৎ পরোক্ষে চলতি গর্ভপাত আইনে হস্তক্ষেপ করতে চলেছে হরিয়ানার গেরুয়া সরকার। কন্যাভ্রূণ হত্যা রোখার যে যুক্তি প্রশাসন দিয়েছে তাও ধোপে টেকে না বলে দাবি চিকিৎসক মহলে। কেননা নথিভুক্ত যে সময়সীমা দেওয়া হয়েছে সেই 12 সপ্তাহের মধ্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয় না। গর্ভপাত ইস্যুতে বিতর্ক নতুন কিছু নয়। ভারত তো বটে, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন থেকে লাতিন আমেরিকার একাধিক দেশে গর্ভপাতের বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এদেশের বিজেপির প্রাণশক্তি আরএসএস গর্ভপাতের তত্ত্বগতভাবে বিরোধী। হরিয়ানার সরকারকে দিয়ে সংঘ কি গর্ভপাত আইনকে অকেজো করে দিতেই এমন পদক্ষেপ করছে কিনা তা নিয়েই চর্চা শুরু হয়েছে। কলকাতা টিভি। বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন যখন অরঙ্গজেবের কবর অথবা রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে তর্কে মেতে আছে, ঠিক তখনই এমন একটি রিপোর্ট সামনে এলো যাতে
মনে প্রশ্ন জাগতে পারে, নরেন্দ্র মোদী সরকার কি দেশের বিজ্ঞান গবেষণাকে অবহেলা করছে? গত মঙ্গলবার সংসদে জমা পড়েছে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট। সেই রিপোর্ট বলছে ভারতের বিজ্ঞান গবেষণার শীর্ষ সংস্থা টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ বা TIFR এ প্রতি 5টির মধ্যে 3টি পদ শূন্য পড়ে আছে। এখানে শেষ নয়, দেশের পরমাণু গবেষণার জন্য যেসব অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউশনস এবং যেসব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানেও শূন্য পড়ে রয়েছে প্রায় 25% অনুমোদিত পদ। স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে দেশের বিজ্ঞান গবেষণা তার নানা কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, TIFR এ মোট 1448টি অনুমোদিত পদ রয়েছে, সেখানে 839টি পদ এই মুহূর্তে শূন্য, অর্থাৎ প্রায় 58% পদ ফাঁকা পড়ে রয়েছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বারকে 14,445টি অনুমোদিত পদের মধ্যে শূন্য পড়ে রয়েছে 3,841টি পদ, অর্থাৎ প্রায় 26%। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সংস্থায় অনুমোদিত পদের সংখ্যা 2,730, সেখানে খালি পড়ে রয়েছে 596টি পদ। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অনুমোদিত পদ 15,088, সেখানে শূন্য রয়েছে 4,343টি পদ। ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জির অধীনে থাকা সবকটি গবেষণা সংস্থা মিলিয়ে মোট অনুমোদিত পদ রয়েছে 46,360টি। এর মধ্যে শূন্য পড়ে রয়েছে 13,449টি পদ বা 30% পদ। রিপোর্টে বলা হয়েছে, TIFR এ মোট 1,448টি অনুমোদিত পদের মধ্যে প্রায় 58% পদ ফাঁকা পড়ে থাকার পর সেখানে কাজ কিভাবে চলছে? সংসদীয় স্ট্যান্ডিং কমিটির অনুমান, TIFR এর মতো গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রবলভাবে নির্ভর করছে চুক্তিভিত্তিক কর্মী বা অন্য অনিয়মিত কর্মীর ওপর। মৌলিক গবেষণার ক্ষেত্রে এই সংস্থার ভূমিকার কথা বিবেচনা করে বিষয়টিতে অবিলম্বে সরকারের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করা হয়েছে বিজেপি সাংসদ ভুবনেশ্বর কলিতার নেতৃত্বে সংসদীয় কমিটির এই রিপোর্টে। কলকাতা টিভি। আরো বারো এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।